আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। অনেকে ইদানিং বলা শুরু করে দিয়েছে যে আমেরিকা হঠাৎ করে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এত তৎপরতা কেন শুরু করে দিয়েছে। এটা নিয়ে আপনাদের অনেকের মনে কনফিউশন আছে। সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সকল বিষয় আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমেরিকা কোন দেশগুলার রেজিম চেঞ্জ করে। প্রথমত যে দেশগুলোর মধ্যে ডিক্টেটরশিপ আছে এবং একনায়কতন্ত্র মনোভাব নিয়ে যে দেশগুলা রাষ্ট্র পরিচালনা করে, সেই দেশগুলাই কিন্তু এই আমেরিকা কলকাঠির নাড়াচড়া করে রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। আর দ্বিতীয় কোন দেশগুলার রেজিম চেঞ্জ করার চেষ্টা করে, যে দেশগুলা আমেরিকার সাথে একেবারে খারাপ সম্পর্ক এবং আমেরিকা যেটা ওই দেশের মধ্যে করতে চায় সেই দেশের রাষ্ট্রপ্রধান যে আছে তারা করতে দেয় না, সে দেশের রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। বাংলাদেশেও কিন্তু একটি ডিক্টেটরশিপের মতো শাসন আমল ছিল 16 বছর, এটা আমেরিকা মনে করে এবং আমেরিকার যে সকল স্বার্থ ছিল সেগুলো শেখ হাসিনার শাসন আমলে তারা পূরণ করতে পারেনি। সেই কারণে যেভাবে কলকাঠি নাড়াচড়া করে ডিপ স্টেটের মাধ্যমে রেজিমটা চেঞ্জ করে দেয়। এখন হয়তোবা আমেরিকা যখন তৎপর হয়ে গিয়েছে বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য, এই সকল বিষয় চিন্তা করে অনেকেই মনে করে এগুলো ফাউ, আমেরিকা কেন আবার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনবে। এই আমেরিকাই তো আওয়ামী লীগের শাসন আমলের রেজিমটা চেঞ্জ করার পিছনে মেইন কারিগর ছিল। আসলে আমেরিকার শত্রু আওয়ামী লীগ না, আমেরিকা মূলত ডিক্টেটরশিপ পৃথিবীতে কোনো দেশের মধ্যে থাকুক পছন্দ করে না এবং একনায়কতন্ত্র ভাবে এককভাবে দেশকে পরিচালনা করে কোনো রাষ্ট্রপ্রধান সেটা তারা পছন্দ করে না। কেন? কারণ তারা তাদের স্বার্থ হাসিল করতে সমস্যা হয়। এখন যখন দেখতে পেয়েছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক বেশি জনসমর্থন আছে এবং তারা ডক্টর ইউনূসকে দিয়ে এবং পরবর্তীতে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে তাদেরকে দিয়ে কোনো ধরনের স্বার্থ হাসিলের জন্য কোনো কিছু চেষ্টা করলে যদি আওয়ামী লীগ রাজনীতিতে না থাকে খুব আরামসে বা অনায়াসে করতে পারবে না, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা হবে। আর তারা তো পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেই আসে। সে কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য আবার বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে। রাজনীতিতে ফিরিয়ে আনা মানে কি? আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে না, একটা ব্যালেন্স তৈরি করবে। এবং আওয়ামী লীগের সাথে যে এবং শেখ হাসিনার সাথে যে আমেরিকার অনেক ট্রাম্প প্রশাসন যোগাযোগ করছে, এটারও একটা ব্যাখ্যা আছে। তার মেইন ব্যাখ্যা হচ্ছে হয়তোবা অনেক বিষয়ে শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করছে যে এই বিষয়ে যদি আপনি একমত থাকেন তাহলে খুব ইজিলি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আমরা ফিরে আনার জন্য সহযোগিতা করব। হয়তোবা ওনাকে আবার ক্ষমতায় বসিয়েও দিতে পারে, একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য চাপ দিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিয়ে আবার আওয়ামী লীগও ক্ষমতায় চলে আসতে পারে। এই আমেরিকা এবং ভারত যদি চায় সকল কিছু কিন্তু সম্ভব। কেন আমেরিকা হঠাৎ করে এত মাস পরে এগুলো করতে চাচ্ছে? তার মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলে একটি স্টেবল অবস্থা থেকে ছিল বাংলাদেশে, সেটা কিন্তু আমেরিকা দেখতে পেয়েছিল। হয়তোবা তাদের স্বার্থ হাসিল করতে পারে না বিধে শেখ হাসিনার পতনের পিছনে তারা কলকাঠি নাড়িয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আওয়ামী লীগ সরকারকে যদি আবার ক্ষমতায় আনে, আমেরিকার সাথে শেখ হাসিনার সাথে একটি চুক্তি হয়, ভারতও সেখানে সহযোগিতা করে, তাহলে স্টেবল সরকারের সাথে সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করা এবং বঙ্গোপসাগরের আশেপাশে সকল সেট আপ করা মোটামুটি আমেরিকার জন্য সুবিধা হবে। কারণ আনস্টেবল সরকার থাকলে আমেরিকা যেসব স্বার্থ হাসিল করা সেগুলো করতে এখন সমস্যা হচ্ছে, হয়তোবা করতেও পারছে না, অনেক চেষ্টা করছে। আমেরিকার বিভিন্ন গোয়েন্দা কিন্তু কিছুদিন পর পর বাংলাদেশে মারা যাচ্ছে, আমরা খবর পাচ্ছি। রয়ের সাথে বিতর্কতে একটা ক্ল্যাশ হচ্ছে, র করতে দিবে না। সেই কারণে হয়তোবা ভারতের সাথে একটি যোগসাজশ করে আমেরিকা এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশে আবার ইস্টাবলিশ করতে যাচ্ছে এবং আমেরিকারও কিছু স্বার্থ পূরণ করবে আওয়ামী লীগ, হয়তো ভারতও সেটা হয়তো আশ্বস্ত করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত আমেরিকাকে বুঝিয়েছে কূটনীতিক ভাবে যে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকার ছাড়া যে কোনো রাজনৈতিক সরকার আসলে জঙ্গিবাদের উত্থান হবে। এই বাংলাদেশে অলরেডি জঙ্গিবাদের আস্ফালন শুরু হয়েছে, উত্থান শুরু হয়েছে। ভারত এবং আমেরিকা তারা অনেক আগে থেকে ঐক্যবদ্ধ এই জঙ্গিবাদের বিরুদ্ধে এবং ইসরায়েল সহ তারা অনেক আগে থেকেই এই ব্যাপারগুলো ক্লিয়ার করেছে যে সকল জায়গায় জঙ্গিবাদ আস্ফালন ঘটবে, যে সকল জায়গায় জঙ্গিবাদের উত্থান হবে, আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে সে সকল জায়গায় দমন করব। এই সকল বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে জঙ্গিবাদের ব্যাপার আছে, আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে এবং একটি স্টেবল সরকারের প্রয়োজন আছে। এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই বিদায় ডক্টর ইউনূসের সরকার স্টেবল না 17 মাসে সেটা পরীক্ষিত হয়ে গিয়েছে এবং বিএনপি সাংগঠনিক দক্ষতা না থাকার কারণে
এবং বিএনপির সাথে জামাতের আতাত থাকার কারণে বিএনপি ক্ষমতায় আসলো, এই জঙ্গিবাদের উত্থান হবে এবং স্টেবল সরকার হবে না। তাই আমেরিকার স্বার্থ হাসিল করতে সমস্যা হবে এবং আমেরিকার কথার কাজে মিল থাকবে না। কারণ আওয়ামী লীগ রাজনীতি না আসলে আমেরিকা যে বলে গণতান্ত্রিক প্রক্রিয়া সকল দেশে থাকুক আমরা চাই, সেটাও আমেরিকা করে দেখাতে হবে। এবং জঙ্গিবাদের আস্ফালন ঘটবে না, যে সকল জায়গায় ঘটবে ভারত এবং আমেরিকা মিলে দমন করব, সেটাও কিন্তু করতে হবে। এবং তাদের স্বার্থ হাসিলের জন্য স্টেবল সরকারও থাকতে হবে। এই তিনটা বিষয়ের কারণে এখন শেখ হাসিনার সাথে ট্রাম্প প্রশাসন যোগাযোগ করছে। বিভিন্ন ইউটিউবার আলোচনা করেছে, কেউ বলছে মার্কো রুবিওর সাথে নাকি ফোন আলাপ হয়েছে শেখ হাসিনার, সার্জিও গোর সেটার মধ্যস্থতা করেছে। সেখানে এই ভারতের বিভিন্ন শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা ছিল, রাজনাথ সিং ছিল এবং এনএস এর অজিত দোভাল ছিল, আরো অনেকে ওই বৈঠকে উপস্থিত ছিল। আবার এদিকে আবার ট্রাম্পের খুব পছন্দের একজন রাষ্ট্রদূত, আওয়ামী লীগের সাথে খুব সম্পর্ক ভালো, ব্র্যান্ড ক্রিস্টেনসেনকে 12 জানুয়ারি বাংলাদেশে তিনি পাঠিয়ে দেয়। মানে সকল কিছু মনে হচ্ছে পরিকল্পনা মাফিক আওয়ামী লীগ এবং ট্রাম্প প্রশাসন করছে, ভারত সহ। এটা কি আপনাদের মনে হচ্ছে না? মনে না হওয়ারই কথা, কিন্তু আসলে এগুলা ঘটছে। এখন হয়তোবা অনেকেই মনে করছেন নির্বাচনের দিকে তো ঝুঁকে আছে ডক্টর ইউনূস, ওরা তো নির্বাচন হয়ে যাক ওই দিকে বিজি। ভাই, এখানে দুইটা পক্ষ, একটা পক্ষের কাজ করছে, এদিকে আওয়ামী লীগ হচ্ছে আর একটা পক্ষ, আওয়ামী লীগের কাজ করছে। কথা বুঝেন নাই? আওয়ামী লীগের সকল কিছু গোছানো হয়ে গেলে দেখবেন অটোমেটিক্যালি ভাবে সকল কিছু পরিলক্ষিত হয়ে যাচ্ছে। বুঝেন নাই? যতক্ষণ পর্যন্ত 100% সকল কিছু ঠিকঠাক হবে না। হয়তো আওয়ামী লীগ এখন 70% অগ্রসর হয়েছে, ট্রাম্প প্রশাসন সহ ভারত সহ 30% বাকি আছে, সে কারণে রেজাল্ট পাচ্ছেন না। হয়তোবা পাতানো নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া দিয়েও ফেলে গায়ের জোর দিয়ে, সকল ঐক্যবদ্ধ হয়ে মামু ভাগনার নির্বাচন, তবুও কিন্তু কোনো লাভ হবে না। কারণ আমেরিকা, আওয়ামী লীগ, এই ভারত যদি ঐক্যবদ্ধ হয়, হাইয়েস্ট 1 সপ্তাহের মধ্যে রেজিম চেঞ্জ হয়ে যাবে। রেজিম চেঞ্জ না হলো ওই রেজিমের পতন ঘটবে পাতানো নির্বাচনের ফলে। যে সরকার আসবে ঘুরে ফিরে ওই তত্ত্বাবধায়কে আসতে হবে, আওয়ামী লীগকে সয়ে নির্বাচন করতে হবে। কারণ আমেরিকা যতই স্বার্থর কথা বলুক, যতই কিছু বলুক, আমেরিকা গণতন্ত্রের ব্যাপারে স্ট্রিক্ট এবং জঙ্গিবাদের ব্যাপারে স্ট্রিক্ট। সেটা বাংলাদেশে এখন পরিলক্ষিত, গণতন্ত্রও নাই, জঙ্গিবাদের আস্ফালন হচ্ছে। ভারতও সেটা বোঝাতে আমেরিকাকে সক্ষম হয়েছে। দেখেন না, বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারও মোটামুটি আমেরিকা খুব কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে, আরো বিভিন্ন ধরনের স্যাংশন দেওয়ার জন্য আমেরিকা বসে আছে, সকল দেশকে স্যাংশন দিচ্ছে, ভারতকেও কিন্তু মাফ করছে না। অথচ ভারতও কিন্তু ভালো বন্ধু। আমেরিকা এই গুটি কয়েকটা বিষয়ের উপর তারা কাউকে ছাড় দেয় না। কথা বুঝেন না? বন্ধু বলেন কি শত্রু বলেন, কারণ আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু বন্ধু হওয়া প্রাণঘাতী। আমেরিকার বন্ধু হলো সমস্যা, শত্রু হলো সমস্যা, এটা মাথায় রাখতে হবে। আমেরিকা যেটা ফলো করে সেটা ওরা করবেই। গণতন্ত্রের ব্যাপারও কাউকে ছাড় নাই, জঙ্গিবাদের ব্যাপারও কাউকে ছাড় নাই। সে কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনা আওয়ামী লীগের জন্য অত্যাবশ্যক হয়ে গিয়েছে, এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনাও, শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো জরুরি হয়ে গিয়েছে ট্রাম্প প্রশাসনের জন্য। কারণ শেখ হাসিনা দেখতে পাচ্ছে তার দল ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমেরিকার সাথে কিছু বিষয়ে একমত হয়ে যদি ক্ষমতায় আসা যায়, যদি আবার বাংলাদেশের রাজনীতি করা যায়, খারাপ কোথায়? বাংলাদেশের মানুষের যেতে উপকার হবে। এই জঙ্গি ইউনূস ভারত বিরোধীদের কথা বলে একে তো বাংলাদেশকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধ ধ্বংস করছে, আমেরিকার স্বার্থ হাসিল করছে, সকল কিছুই বাংলাদেশ বিরোধী কাজ করছে। শেখ হাসিনা তো অন্তত বাংলাদেশের পক্ষে কাজ করবে, আমেরিকার কিছু স্বার্থ হাসিল করলো, বাংলাদেশ তার বিক্রি করবে না ডক্টর ইউনূসের মতো। কথা বুঝেন না? ডক্টর ইউনূস কিছু বিক্রি করছে আমেরিকার কাছে, কিছু বিক্রি করছে পাকিস্তানের কাছে, কিন্তু আমেরিকা এই আনস্টেবল সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিতে পারছে না রয়ের কারণে। কিন্তু তাদের খেলা অনেক আগে থেকে খেলে যাচ্ছে বাংলাদেশে। কারণ বাংলাদেশের মধ্যে কিভাবে খেলতে হয় রয়ের থেকে ভালো আমেরিকা জানবে না, কারণ পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ। তাই ভৌগোলিক ভাবে ভালো জানে বাংলাদেশে কিভাবে খেলতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশের ভিতরে যা ঘটছে তার একটি সংক্ষেপে বিশ্লেষণ করেছি। আর আমেরিকা কেন আওয়ামী লীগকে আবার রাজনীতি ফিরিয়ে আনতে চাচ্ছে এবং শেখ হাসিনা কেন আবার ক্ষমতা আসার সম্ভাবনা অনেক বেশি, সেটাও কিন্তু আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। তার ডক্টর ইউনূস সরকার যে আমাদের মতন সাধারণ মানুষকে কতটা বোকা মনে করেন, আর বোকা মনে করেন বিধায় তারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সাথে যে প্রায়শই পরিহাস করছে, সেই বিষয়ে তো অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে। এবং যার সর্বশেষ উদাহরণ হচ্ছে গণভোট নিয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যে বাধ্য করা হচ্ছে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালানো, এবং সেই বিষয়টি যে চারিদিক থেকে সমালোচিত হচ্ছে, সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সরকার একটি ব্যাখ্যা দিয়েছে, মানে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ব্যাখ্যা দিয়েছে।
এবং সেই ব্যাখ্যাটি যে কতটা গুজামিল দিয়ে আমাদের সাথে পরিহাস করা হয়েছে, বোকা বানানোর চেষ্টা করা হয়েছে, সেটিও আরেকটি উদাহরণ। এই ব্যাখ্যায় সরকারের পক্ষ থেকে যে 6টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে তা বেশ দীর্ঘ, পুরোটা আপনাদের সামনে তুলে ধরছি না। 6টা পয়েন্টেরই অধিকাংশই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি এবং একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখবেন যে আমাদেরকে কতটা বোকা মনে করেন, তোরাই মানে কেয়ার করে। 1 নম্বর পয়েন্টে উল্লেখ করা হচ্ছে যে কেন হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দিচ্ছে সরকার। তার ব্যাখ্যায় বলা হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধানের জন্য গঠিত হয়নি, এটি দীর্ঘদিনের অপশাসনের ফলে সৃষ্ট শাসনতান্ত্রিক যে সংকট, জন অনাস্থা এবং প্রাতিষ্ঠানিক চরম দুর্বলতার প্রেক্ষাপটে সৃষ্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের জন্ম। যে অন্তর্বর্তী সরকার সংস্কারের দায়িত্ব নিয়ে গঠিত, গণতান্ত্রিক সিদ্ধান্তের মুহূর্তে সেই সরকার সেই সংস্কার থেকে সেই সরকার নিজেকে দূরে রাখবে এমনটা প্রত্যাশা করা নাকি বাস্তবসম্মত নয়। ভালো কথা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের দায়িত্ব এই সরকারকে কে দিয়েছে? 8 আগস্ট 2024 এই সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত কোথাও শুনেছেন সংস্কার বা বিচার বা অন্য কিছু? মানুষের একটি প্রত্যাশা কি ছিল? যে একটি সরকার আসবে, এটি সুষ্ঠু গণতান্ত্রিক নিরপেক্ষ অবাধ নির্বাচনের মাধ্যমে আরেকটি গণতান্ত্রিক সরকার আসবে, এই তো। এবং অতি স্বল্প সময়ের মধ্যে 3 থেকে 6 মাস। তারপরে কি হয়েছে আমরা সব জানি, সেই ব্যাখ্যায় আর গেলাম না। উদ্দেশ্য তো এটাই ছিল। আচ্ছা, ধরে নিলাম যে সরকার নিজ দায়িত্ব থেকে সংস্কারের মহাযজ্ঞ হাতে নিয়েছে, কিন্তু আমরা কি দেখলাম? দায়িত্ব যদি নিজ থেকে নিয়েই থাকে, তাদের ভাওতাবাজিটা আমাদের চোখে পড়েছে না? সংস্কার করতে করতে গত 17 মাসে মুখে ফেনা তুলে ফেলেছে, অথচ আওয়ামী সরকারের 15.5 বছরে আওয়ামী সরকারের বিরুদ্ধে যত ধরনের অভিযোগ, হত্যা, দুর্নীতি, রাহাজানি ইত্যাদি থেকে শুরু করে, তার চেয়ে কম কিছু কি এই সরকারের সময় এই সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, নাকি আরো বেশি এই 17 মাসের মধ্যেই? সবচেয়ে বড় কথা, যেই সমস্যাগুলো হাতে নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির মধ্যে এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, প্রধানমন্ত্রী একাচ্ছত্র আধিপত্য বজায় রাখে সংবিধানে যেই ধারা উপধারাগুলো আছে তার কার্যাবলীর মধ্যে, অতএব এটি ভারসাম্য আনতে হবে এর মধ্যে। অথচ এই 17 মাসে প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, তিনি বর্তমান রাষ্ট্রপতির সাথে কি ধরনের কার্যকলাপ করেছেন, কি ধরনের একচ্ছত্র আধিপত্য আমাদের সামনে উপস্থাপন করেছেন, রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তুচ্ছ জ্ঞান করেছেন, সেটি আমরা দেখিনি। সংস্কার যদি এতই প্রয়োজন, এতই ফিল করে, তাহলে এখান থেকেই তো শুরু করতে পারতো, তা তো করেনি। স্রেফ এটা ভাউতবাজি। দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগ, মানে দুর্নীতি বিষয়ে যে অভিযোগগুলো ছিল আওয়ামী লীগের সময়, এই সরকারের বিরুদ্ধে কোনো অংশ কি কম উঠেছে? বরং সরকারের একাধিক উপদেষ্টা সহ তাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া তো হয়নি, বরং খুঁচিয়ে খুঁচিয়ে যারা সরকারের সমালোচনা করছেন বা সাংবাদিকদের অনেককে সমালোচনার দায়ে এইসব দুদকের মামলায় কাউকে কারাগারে যেতে হচ্ছে, অথবা সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হচ্ছে, জেলবন্দি করে রাখা হচ্ছে। আমরা 8 আগস্টের পর থেকে কি দেখলাম? উচ্চ আদালতে মব সৃষ্টি করে বিচারপতিদের অপসারণ করা হচ্ছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে, মবের মাধ্যমে সচিবালয় থেকে শুরু করে শিক্ষাঙ্গনে অসংখ্য কর্মকর্তা, অসংখ্য শিক্ষককে লাঞ্ছিত করে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, পদত্যাগে বাধ্য করা হচ্ছে।
বিনা বিচারে মাসের পর মাস অসংখ্য মানুষ, অসংখ্য নিরীহ মানুষ কারাবন্দী হয়ে আছেন, জামিন মিলছে না সহজে, পুলিশের বাণিজ্য রমরমা হয়েছে আরো একাংশের। এইগুলা কি সংস্কারের আন্তরিকতার বহিঃপ্রকাশ? 2 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে সমালোচনার ব্যাখ্যায়, গণভোটের হ্যাঁ নিয়ে তারা যে প্রচারণা চালাচ্ছে, বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন হোক আর নির্বাচিত হোক, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চায় সরকার প্রধানদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে নীরব থাকার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ তারা সরব হবেন। প্রধান উপদেষ্টা কার জন্য তিনি সরব হচ্ছেন? এই সংস্কার প্রক্রিয়া নিয়ে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, তাহলে তিনি একটি বিশেষ শক্তির পক্ষে কেন কাজ করছেন? 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এটি দীর্ঘদিনের শাসন ব্যর্থতার জবাব, যা বছরের পর বছর প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন এবং তত্ত্বাবধানকারী সংস্থার রাজনীতিকীকরণের মাধ্যমে দেশকে সংকটে ফেলেছে। এই বাস্তবতায় সংস্কারের পক্ষে প্রধান উপদেষ্টার অবস্থান ধারাবাহিকতা ও জবাবদিহিতারই বহিঃপ্রকাশ। এতক্ষণ যে অভিযোগগুলো তুললাম 17 মাসে, খুবই সংক্ষেপে, সে বিষয়ে কোনো জবাবদিহিতা করেছেন? আচ্ছা, ভালো কথা, তর্কের খাতিরে ধরে নিলাম যে তিনি সংস্কারের পক্ষে নেতৃত্বে আছেন, তিনি হ্যাঁ এর পক্ষে বলবেন, কিন্তু সরকারি কর্মকর্তাদের কেন হ্যাঁ এর পক্ষে প্রচারণা করতে বাধ্য করা হচ্ছে? তাদেরকে এই কাজে নামিয়ে দেওয়া হয়েছে কি কারণে? কেন সরকারি ব্যাংক কিংবা বেসরকারি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে খরচ করতে হবে হ্যাঁ এর পক্ষে প্রচারণার জন্য? ডক্টর আলী রিয়াজ এই সরকারের অন্যতম মহাশক্তিধর একজন ব্যক্তি, তিনি বলছেন গণভোটে হ্যাঁয়ের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই। কেন? এটাও তো এক ধরনের নির্বাচন। রাজনৈতিক প্রক্রিয়ায় কেন সরকারি কর্মকর্তাদের নামাতে হবে? কি অদ্ভুত সব যুক্তি। এবং এ কথা সত্য যেটি বলা হয়েছে যে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন এবং যেই প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ করা হয়েছে তার কারণে এখন সংস্কার দরকার। সংস্কার তো অবশ্যই দরকার, আবারও বলি, কিন্তু কোন প্রক্রিয়ায়? এবং এই যে সংস্কারের ধোঁয়া তুলে আছে আমাদের সামনে, তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ সম্বন্ধে কিছুটা বললাম তো, তাই না? কতটা মহান আন্তরিকতা। আওয়ামী লীগের সময় এসব প্রতিষ্ঠান শুধু জাতীয় নির্বাচন নয়, ক্লাব ভিত্তিক পেশাজীবী সংগঠন, বিভিন্ন নির্বাচন একেবারে সিলেকশন হয়েছে, এ কথা সত্য, কিন্তু এই সরকারের উদ্দেশ্য তার চেয়েও ভয়ঙ্কর। ইউনূস সরকার নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের দিকে এগোচ্ছে, আবার বলে যে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন আওয়ামী লীগের সময় হয়েছে। 4 নম্বর ব্যাখ্যায় বলা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকার করবে যে বিশ্বজুড়ে বহু দেশে সরকার প্রধানেরা ইউরোপ, এশিয়া বা অন্যান্য যে কোনো অঞ্চলে গুরুত্বপূর্ণ জাতীয় পরিবর্তন সংক্রান্ত গণভোটে প্রকাশ্যে পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়েছে। কথা সত্য, কিন্তু কোন প্রক্রিয়ায়? প্রধান উপদেষ্টা প্রেস উইং আবার কিছু উদাহরণও তুলে ধরেছে কয়েকটি রাষ্ট্রে, যেমন যুক্তরাজ্যের কথা বলেছে ব্রেক্সিটের ক্ষেত্রে। প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন ব্রেক্সিট গণভোটে থাকুন ভোটের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালান এবং ইউ সদস্য পদ বজায় রাখাকে জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন। আরে ব্রেক্সিট তো ছিল একটি জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু, এবং ডেভিড ক্যামেরনের দল যেহেতু এর পক্ষে ছিল সেহেতু তিনি পক্ষ নিয়েছেন। সেটা একটা রাজনৈতিক সরকার ছিল। কি অদ্ভুতভাবে আমাদেরকে ভুল ভাল বোঝাচ্ছে। এই সরকার কি রাজনৈতিক সরকার? কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে? বলুক, আমরা মেনে নিব। এখানে ফ্রান্সের কথা বলা হচ্ছে। প্রেসিডেন্ট শার্ল দা গল রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের জন্য গণভোটের পক্ষে সরাসরি জনগণের সমর্থন চান সংসদীয় বিরোধিতা উপেক্ষা করে। সে একই তো কথা। স্কটল্যান্ড, তুরস্ক, কিরগিজস্তানের উদাহরণ তুলে আনা হয়েছে এখানে। তো যেসব গণভোটের উদাহরণ দেওয়া হয়েছে তাতে যারা চালিয়েছেন গণভোটের পক্ষে প্রচারণা সরকার থাকাকালীন অবস্থায় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েও, তারা তো সবাই রাজনৈতিক দলের সদস্য ছিলেন।
এবং ব্রেক্সিটের যে বিষয়টি এখানে তুলে আনা হয়েছে যুক্তরাজ্যের, সেটি নিয়ে ডেভিড ক্যামেরন যখন হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালিয়েছে, সেটি নিয়েও কম সমালোচনা হয়নি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে চালাকিটা দেখুন। এই যে 5-6টি রাষ্ট্রের কথা উদাহরণ হিসেবে তুলে আনা হলো, সেখানে কিন্তু বাংলাদেশে যে গণভোটগুলো অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে বলা হয়নি যে ওইসব গণভোটের সময়ও তৎকালীন রাষ্ট্রপতিগণ তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। কেন তোলেননি? কেন উদাহরণটি আনা হয়নি এখানে? কারণ ওগুলো তুমুল বিতর্কিত, মানুষ পটে এগুলো বেশ শক্তভাবে জেঁকে আছে, তখন একটা বিতর্ক দেখা দেবে। যেমন প্রথম গণভোট কবে হয়েছিল? 1977 মেতে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান যখন দল গঠন করেন, তারপরে তার মানে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া জেনারেল জিয়াউর রহমান তার শাসন কাজের বৈধতা নেওয়ার জন্যই এটি করেছিল, এবং ঠিকই গণভোট মানে হ্যাঁ পাশ হয়েছিল। আবার 1985 সালে 21শে মার্চ দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এটি কে করেছিল? আরেক সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তার নীতি ও কর্মসূচি এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের উপর জনগণের আস্থা আছে কিনা এটি যাচাই করার একটা পদ্ধতি বের করা হয়েছিল গণভোটের শুভঙ্করের ফাঁকির মাধ্যমে, এবং হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছিল। কি অদ্ভুত! এই উদাহরণগুলো আর প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্যাখ্যায় আনা হয়নি। এবং 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে, জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সংস্কারের বিষয়বস্তু ও গুরুত্ব জনগণের কাছে স্পষ্ট করা, বিশেষ করে যেখানে ভুল তথ্য বিভ্রান্তির সচেতন অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে পারে। মানে কোনো ধরনের বিভ্রান্তি যাতে না হয়, ভুল তথ্য যাতে না ছড়ায়। আর যে 4টা প্রশ্ন একসাথে এনে কঠিন কঠিন শব্দে ব্যালট পেপারে দিয়ে দেওয়া হলো, এবং হ্যাঁ না এর মাধ্যমে এই 4টি প্রশ্নের উত্তর দেওয়া হবে। 4টি প্রশ্ন কি, কোন বিষয়, উচ্চকক্ষ নিম্নকক্ষ কি, সাংবিধানিক সংকট কি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, এইগুলো সাধারণ মানুষ কজন বোঝে? এগুলো নিয়ে কোনো প্রচারণা চালানো হয়েছে? উল্টো আমরা কি দেখছি? প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী, তিনি ফতোয়া দিচ্ছেন। মসজিদে ইমাম সাহেব যখন ফতোয়া দেন, ইমাম সাহেব যখন খুতবা দেন, কথা বলেন, তখন তার বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, তখন সে কি হয়? সে হয় ফ্যাসিবাদী। এইভাবে বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ইমাম সেজেছেন, তার বিরুদ্ধে কথা বললে আমরা ফ্যাসিবাদী তার পরিচয় দিব। আর এক উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি সিলেটে একটি অনুষ্ঠানে মন্তব্য করলেন যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়া হচ্ছে ফরজে কেফায়া। তিনি এখন ধর্মের অপব্যাখ্যা দেওয়া শুরু করেছেন। ফরজে কেফায়া, ফরজে আইন, সুন্নত, নফল নিয়ে তিনি টানাটানি করছেন। যেমন জামাতের মানুষরা এখন বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছেন যে জামাতে ভোট দিলে ভেস্তে পাওয়া যাবে। এগুলো কি সব একই সূত্রে গাথা? বিষয় হচ্ছে, ব্যাখ্যায় যাই কিছু বলা হোক না কেন, যেভাবে আমাদের সামনে হাস্যকর ভাবে এই ব্যাখ্যাটি তুলে আনা হয়েছে, স্রেফ এটি মানুষের সঙ্গে আরো একবার প্রতারণা। এবং অবশ্যই এই যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তার বিশেষ একটি মতলব আছে।